দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। এবারও আইন গঠন হচ্ছে না নির্বাচন কমিশন। আইন করে গঠন হচ্ছে না নির্বাচন কমিশন। আইনমন্ত্রী জানিয়েছেন বর্তমান কমিশনের মেয়াদ শেষে সার্চ কমিটির মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে। তবে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলছেন স্বচ্ছ প্রক্রিয়ায় কমিশন গঠন করতে আইন করার এখনো যথেষ্ট সময় সুযোগ আছে। আর বিএনপি নেতাদের মতে সবার আগে নির্বাচনকালীন সরকারের ফয়সালা হতে হবে। প্লাবন রহমানের রিপোর্ট। সংবিধান অনুযায়ী সুনির্দিষ্ট আইন তৈরি করে নির্বাচন কমিশন গঠন করার নিয়ম। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে খুঁজে বের করতে হবে যোগ্যদের। তবে স্বাধীনতার 50 বছর পার হতে চললেও কোনো সরকারই গুরুত্বপূর্ণ সেই আইন প্রণয়ন করেনি। আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ, যাদের নিয়োগ হয়েছিল সার্চ কমিটি গঠনের মাধ্যমে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, নতুন নির্বাচন কমিশন গঠন হবে কিভাবে? আইনমন্ত্রী সাফ জানিয়েছেন এবারও আইন করার সুযোগ নেই। করোনা পরিস্থিতি সেই সঙ্গে যে সময় সামনে আছে তাতে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইন করা সম্ভব নয় বলে জানান তিনি। আমি এমন কথা বলছি না যে নির্বাচন কমিশন গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা হয়েছে তা করা হবে না, কিন্তু এই কোভিড পরিস্থিতি এবং সব কিছু মিলিয়ে যেহেতু নির্বাচন কমিশনের সময় ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে, সেহেতু ফেব্রুয়ারি 2022 সালে, সেহেতু এখন আইন করে এটা করা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সার্চ কমিটির মাধ্যমেই হবে। তবে নির্বাচন কমিশনারদের নিয়োগ স্বচ্ছ প্রক্রিয়ায় করতে আইন করার বিকল্প দেখছেন না সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সেক্ষেত্রে এখনো যথেষ্ট সময় আছে বলে মনে করেন তিনি। আইন হলে যেটা হবে যে প্রত্যেকটা জায়গাতে ট্রান্সপারেন্ট হবে। তো মনে হয় না, তো সময় লাগার কথা, কারণ পার্লামেন্ট তো মেজরিটি ওখানে আলোচনা তো হয়ই না পার্লামেন্টে, যেটা মন্ত্রিসভা পাস করে ওইটাই বিল আকারে হয়ে যায়। আর বিএনপি বলছে তাদের ভাবনাই এখন কেবলই নির্বাচনকালীন সরকার। দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলছেন সবার আগে আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে তার সুরাহা হওয়া জরুরি। এদেরকে সরিয়ে একটা নির্দলীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তার অধীনে নির্বাচন কমিশন করে নির্বাচন করা, এটাই হলো এখন সময়ের কাজ। সবশেষ 2017 সালের জানুয়ারিতে গঠন করা হয় সার্চ কমিটি, যাদের মাধ্যমে গঠিত হয় 5 সদস্য বিশিষ্ট KM নুরুল হুদা কমিশন। বর্তমানে দায়িত্ব পালন করা এই কমিশনের মেয়াদ শেষে পরবর্তী কমিশনও নিয়োগ পাবে সার্চ কমিটির মাধ্যমে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মেরিনা জাহান কবিতা। গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃহস্পতিবার এই মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। সভায় বেশ কিছু উপজেলা এবং পৌরসভার নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়। মনোনয়ন বোর্ডের এই সভা চলবে শনিবার পর্যন্ত। শুক্র শনিবার সভায় সারা দেশের 8 শতাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। কেন্দ্রীয় নেতারা বলছেন মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের সুপারিশ প্রাধান্য পাবে। দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণ সভায় তিনি আহ্বান জানান। বলেন, রাজনৈতিক পেশাজীবী সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার সুকৌশলে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায় বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আসুন আজকে আমরা আমাদের দ্বিধা দ্বন্দ্ব সমস্ত ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং ঐক্যের মধ্য দিয়েই আমরা দুর্বার একটা গণ আন্দোলন সৃষ্টি করি। সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই আমরা এই যে অবৈধ সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে সরিয়ে এই দেশকে মুক্ত করি, আমাদের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি। রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে মুসা বিন শমশেরের লিগ্যাল অ্যাডভাইজার সহ 5 জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে গুলশান 1 নম্বরের জব্বার টাওয়ারের অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। NSA'র সহযোগিতায় ডিবি গুলশান বিভাগ পরিচালনা করে এই অভিযান। বিপুল অঙ্কের লোন পাইয়ে দেয়া ও সরকারি বিভিন্ন কাজের ওয়ার্ক অর্ডার পাইয়ে দেওয়ার নামে চলছিল এই প্রতারণা। দেখা করতে লাখ টাকা ভিজিটিং ফি, কাজের আগে মোটা অঙ্কের অর্থ এবং জামানত হিসেবে চেক গ্রহণ ছিল প্রতারণার কৌশল। নিজেকে সচিব বলেও পরিচয় দিত সে। মুসা বিন শমশের ছাড়াও সম্পর্ক ছিল
জি.কে. শামীমের সাথেও কমপক্ষে ৩০ জন সচিব ও সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে চলছিল প্রতারণা। এরই মধ্যে শত শত কোটি টাকা প্রতারণা করেছে চক্রটি। রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা করেন। অভিযোগে বলা হয়েছে এস.কে. সিনহা তার নিজ নামে এর আগে রাজুক থেকে উত্তর আবাসিক এলাকায় প্লট বরাদ্দ পান। পরে তিনি অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে রাজুক পূর্বাচল প্রকল্পেও প্লটের জন্য আবেদন করেন এবং তিনি আরও ৩ কাঠার প্লট বরাদ্দ পান এবং ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই 3 কাঠার প্লটটিও 5 কাঠার প্লটে উন্নীত করেন। দুদকের দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে.এম. ইমরুল কায়েসের আদালতে আত্মসমর্পণ করেন ডক্টর আজাদ। এরপর তিনি জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে ৫ অক্টোবর একই আদালতে আবুল কালাম আজাদ জামিনের জন্য আবেদন করেন, কিন্তু সেদিন বিচারক অন্য মামলা নিয়ে ব্যস্ত থাকায় তাকে অন্য কোনো দিন আসতে বলেন। ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে.এম. ইমরুল কায়েসের আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি। বাংলাদেশ বিরোধী অপতৎপরতার অভিযোগে তাসনিম খুলুলের বিরুদ্ধে সুইডেনের রাজধানী স্টকহোমে মামলা করেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে তাসনিম খলিল বাংলাদেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত। সুইডেনে বসে বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেত্র নিউজ নামের অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপপ্রচার অব্যাহত রেখেছে। তাদের পেছনে ৭১-এর পরাজিত শক্তি ও তাদের দোসররা। মামলার বাদী নজরুল ইসলাম বলেন, এই ধরনের অপপ্রচার চলতে দেওয়া যায় না, সেজন্যই এই আইনি ব্যবস্থা। এই তথাকথিত সাংবাদিক সুইডেনে বসে বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার নেত্র নিউজ নামের অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সে এই মিথ্যাচার অব্যাহত রেখেছে। উত্তরবঙ্গের জেলাগুলোকে কক্সবাজারের সাথে সংযুক্ত করতে সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান। তবে শুধু অভ্যন্তরীণ যোগাযোগই না, পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান ও ভারতের সাথেও কানেক্টিভিটি বাড়াতে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে, জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর আগামী বছর ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণেরও প্রত্যাশা রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। সৈয়দপুর ঘুরে এসে কামাল হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে কাজ করছে সরকার। পাশাপাশি এই উত্তরবঙ্গের জেলাগুলোকে পর্যটন নগরী কক্সবাজারের সাথে সংযুক্ত করতে সৈয়দপুর কক্সবাজার রুটে ফ্লাইট চালু করল বাংলাদেশ বিমান। বৃহস্পতিবার বিমান প্রতিমন্ত্রী, রেলমন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টদের নিয়ে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে পার্শ্ববর্তী নেপাল, ভুটান ও ভারতের উত্তরপ্রদেশের সাথেও যোগাযোগ বাড়বে। এই সৈয়দপুর সহ এই বৃহত্তর এলাকায় রংপুর বিভাগ পুরাটাই এইসব মানুষ যাতে পর্যটন সমৃদ্ধ স্থান কক্সবাজার সরাসরি যেতে পারেন, এই জন্য এই সুযোগ সুবিধার দ্বার প্রবাহিত করার ক্ষেত্রে আমরা বিমান চালু করেছি। আপনাদের যত ডিমান্ড আপনারা যদি বলেন
সেই পরিমাণ প্যাসেঞ্জার হয়, আমরা প্রয়োজনে ডেইলি একটা করে ফ্লাইট পরিচালনা করব। আনুষ্ঠানিক বক্তব্যে রেলমন্ত্রী রেলের ক্রমাগত লোকসান ও জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে প্রত্যাশা করেন আগামী বছর ডিসেম্বরের মধ্যে সৈয়দপুর কক্সবাজার রুটে রেল লাইনও নির্মাণ হবে। যে 10টি অগ্রাধিকার প্রকল্প তার অন্যতম হলো চিটাগং থেকে দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ। আগামী বছর ডিসেম্বর নাগাদ আমরা রেলে এই সৈয়দপুরকে কক্সবাজারের সঙ্গে সংযোগ আমরা দিতে পারবো। শুধু বিমান নয়, রেলে করে এই অঞ্চলের মানুষ যাতে সরাসরি কক্সবাজারের সঙ্গে যুক্ত হতে পারে, ঘুমায় যেতে পারে। সৈয়দপুর থেকে দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি রওনা হয়। এর আগে এই রুটে ফ্লাইট চালু করে ইউএস বাংলা। নতুন এই রুটটি জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে নানা রকম উদ্যোগ নেওয়া হয়েছে। রংপুর সহ এর আশপাশের জেলাগুলো থেকে যাত্রীদের এয়ারপোর্টে নিয়ে আসতে এরই মধ্যে চালু করা হচ্ছে আলাদা পরিবহন ব্যবস্থা। যাত্রীদের কাছ থেকে সাড়া পেলে খুব শিগগির এই রুটে আরও ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, সৈয়দপুর বিমানবন্দর, সৈয়দপুর। করোনা মহামারীর কারণে দীর্ঘ 1.5 বছর বন্ধ থাকার পর পর্যটন ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আগামী 15 অক্টোবর থেকে বিদেশিদের জন্য পর্যটন ভিসা দেওয়া শুরু করবে দেশটি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে ভিসা দেওয়া শুরু হলেও পরবর্তী 1 মাস অর্থাৎ 15 নভেম্বর পর্যন্ত শুধু চার্টার্ড ফ্লাইটে ভারত সফর করা যাবে। যারা আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটে ভারত সফর করতে চান তাদের অপেক্ষা করতে হবে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ কইরা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। গেল 24 ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দেশে আরো 12 জনের মৃত্যু হয়েছে। এর আগে গেল 17 মার্চ 11 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে 6 মাসেরও বেশি সময় পর করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখল দেশ। আর গত 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 663 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একদিনে 22,321টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 2.97%। এখনো পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন 15,60,000 এবং এদের মধ্যে মারা গেছেন 27,647 জন। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে টিকা কার্যক্রমে অনেকটাই অগ্রগতি হয়েছে, তবে ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এশিয়ার 8 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 7 নম্বরে। বাংলাদেশে মহামারীর লাগাম টানতে মাসে অন্তত 2 কোটি মানুষকে টিকা দিতে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত মাসুদ রানা ডেস্ক রিপোর্টে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গেল 2 মাসে করোনা প্রতিরোধক টিকা কার্যক্রমে ভালো অগ্রগতি হয়েছে, তবে বাংলাদেশ এক্ষেত্রে এখনো বেশ পিছিয়ে। দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে লাল সবুজের অবস্থান এখন 7 নম্বরে। বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের মোড়ক পরিবর্তন, ডিজিটাইজেশন ও সেবা নির্ভর উন্নয়ন প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। গেল সেপ্টেম্বর মাস পর্যন্ত হিসেবে বাংলাদেশের প্রতি 100 জনের মধ্যে 14 জন কমপক্ষে 1 ডোজ টিকা পেয়েছে। এশিয়ার 8 দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া টিকাদানে বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে সবাই। ভুটান ও মালদ্বীপের 60% মানুষকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে। ভারতের দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেছে প্রায় 15% মানুষকে। পাকিস্তানের 0.19%, নেপালের 0.33%, শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে 1.63%। এর আগে উন্নয়নশীল বিশ্বে টিকাদান পর্যবেক্ষণে IMF, বিশ্বব্যাংক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব বাণিজ্য সংস্থার সমন্বয়ে গঠিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশকে এ বছরের মধ্যে 40% মানুষকে টিকাদান শেষ করতে দিনে 0.49% হারে টিকা দিতে হবে। এক্ষেত্রে মাসে প্রায় 2 কোটি মানুষকে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, শিগগিরই দেশে টিকার উৎপাদন শুরু হচ্ছে। প্রয়োজন মিটিয়ে টিকা রপ্তানি পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়াও টিকার প্রয়োগের সক্ষমতা আগের চেয়ে এখন অনেক বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা প্রায় 3.5 কোটি লোককে আমরা প্রায় প্রথম ডোজ দিয়েছি
এবং প্রায় 2 কোটি লোককে আমরা দ্বিতীয় ডোজ দিতে সক্ষম হয়েছি। আজকে আমরা অনেক দেশের থেকে টিকার বিষয়েও অনেক এগিয়ে আছি, যার ফলে আজকে দেখেন 2.8% নেমেছে। করোনা ইজ বিং ফেজড আউট। When it is below 5%, then automatically it is said that in the international standard that corona will be automatically phasing out. So now Bangladesh has reached that position where corona will be gradually phasing out. আগামী 17 অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সশরীরে ডে ক্লাস পরীক্ষা শুরুর অনুমোদন দিয়েছে একাডেমিক কাউন্সিল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দিতে ক্যাম্পাসে চলছে নির্বাচন কমিশনের বিশেষ ক্যাম্পেইন। আনুষ্ঠানিকভাবে টিএসসিতে অস্থায়ী কেন্দ্র করে এই কার্যক্রম শুরু হয়েছে, চলবে 14 অক্টোবর পর্যন্ত। ফলে এখন সহজেই নিবন্ধন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত গাইডলাইন সবাই মেনে চললে যে কোনো কার্যক্রম ভালোভাবে চালানো সম্ভব। এটা আসলে খুবই আনন্দের যে এত কষ্ট করাচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ে। আমি তো আসি, তো আমি প্রতিদিন আসি বিশ্ববিদ্যালয়ে, তাছাড়া আমার হল এখানে। তো অল্প সময়ে এসে কাজগুলো করা আসলে খুবই দ্রুত হবে বলে আশা করেছি। ভার্সিটি বলছে যে একটু তাড়াতাড়ি পাওয়া যাবে, সো সবকিছু মিলায় তো আলহামদুলিল্লাহ ভালো। ভ্যাকসিনেশন পাওয়ার জন্য আসলে এত তাড়াহুড়া করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে টার্গেট করে তাদেরকে বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় তাদেরকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আমরা বলছি যে অনেকগুলো শর্ত আছে যেগুলো একজন শিক্ষার্থী পূরণ করতে পারে না, তিনি বলছেন একেবারেই সেগুলো আমরা রাখবো না, বিশেষভাবে আমরা একটা ফর্ম তৈরি করব, সেটি করা হয়েছে। দেশে মাদকের চাহিদা কমাতে সর্বাত্মক চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে পুলিশের অধীনে তৈরি করা হয়েছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই উদ্যোগ দেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। আর এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও, জানাচ্ছেন মৌ খন্দকার। সরকারি হিসেবে দেশে মাদকাসক্তের সংখ্যা 80 লাখ ছাড়িয়ে, তবে খরচ আর কেন্দ্রের পরিবেশ নিয়ে অভিযোগেরও কোনো অন্ত নেই। বৃহস্পতিবার কেরানীগঞ্জে পুলিশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগে ঘি ঢাললেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী। এলএসডি যে কত ভয়ঙ্কর তার উদাহরণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। অবস্থা থেকে উত্তরণে পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জে প্রতিষ্ঠা করা হয়েছে 60 শয্যা বিশিষ্ট আধুনিক মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। দেশে মাদকের সংখ্যা কমাতেই এমন উদ্যোগ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই হাসপাতালটা যেভাবে আমরা পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনা যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে এটা একটা উল্লেখযোগ্য অবদান রাখবেন। আর এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্যমন্ত্রী। সব ধরনের ওখানেও ব্যবস্থা আছে। পুলিশ বাহিনীও আমাদেরকে ওনাদের একটা সুন্দর এই প্রতিষ্ঠান করে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। শুধু আইন প্রয়োগ করে নয়, মাদকের চাহিদা কমাতে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাদকাসক্ত চিকিৎসার ব্যাপারে আমরা এই অঞ্চলে মডেল হতে পারি যদি আমরা সবাই মিলে উদ্যোগ নেই। এটা আমাদের কল্যাণ ট্রাস্টের উদ্যোগ হবে, আমরা কাজ করছি এটা নিয়ে। আমি মনে করি যে এগ্রিয়েবল টার্মসে আমরা সবার সহযোগিতা নিয়ে কাজটি করতে চাই। মাদকাসক্ত মানেই অপরাধী নয় জানিয়ে অভিভাবকদের মাদকাসক্ত সন্তানদের চিকিৎসা ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন বক্তারা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ডিজিটাল মাইক্রো ফাইন্যান্সের নামে অবৈধ সুদের ব্যবসা পরিচালনাকারী প্রতারক চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। অনলাইন অ্যাপসের মাধ্যমে খুব সহজেই লোন দিয়ে সাধারণ মানুষকে সর্বশান্ত করাই ছিল এই চক্রের কাজ। লোনের বিনিময়ে মাত্রাতিরিক্ত সুদ গ্রহণের অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় এক মামলার পর এই বিষয় নিয়ে অভিযানের নামে ডিবি। এই সময় অনলাইন অ্যাপ র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ সহ মোট 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পায় তারা। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে বিস্তারিত। পর্যন্ত লোন নিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে অনলাইনে খুব সহজে লোন পাওয়ার এমন বিজ্ঞাপন ভুরি ভুরি। করোনা মহামারীর মধ্যে বেকার হওয়া কিংবা নিম্ন আয়ের মানুষের অনেকেই গ্রহণ করেন এই অফার। কিন্তু অভিযোগ উঠেছে চটকদার বিজ্ঞাপনে যেমন সহজ লোনের কথা বলা হয়, আসলে তা সহজ নয়। এই চক্রের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। সম্প্রতি অ্যাপসের মাধ্যমে লোন দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় সহ নানা অভিযোগে এ ধরনের 6টি প্রতিষ্ঠানে
অভিযান চালায় ডিবি। প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলো থেকে 5 জনকে গ্রেপ্তার করে তারা। এ সময় তাদের কাছ থেকে একটি এলিয়ন গাড়ি, 9টি মোবাইল ফোন, 9টি সিম কার্ড, 4টি ল্যাপটপ ও 4টি বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়। এখন যেহেতু একটি মামলা হয়েছে, ঠিক কতদিন ধরে সেটা আমরা জেনে যাব, যারা অপরাধী আমাদের হাতে আছে এবং ঠিক কতজন গেছে তাদের অ্যাপস এই কটি, এছাড়া আরো আছে কিনা সেটাও আমরা দেখছি। জানান এসব প্রতিষ্ঠান পরিচালিত করছে বিদেশি নাগরিকরা। তাদের সহযোগী হিসেবে কাজ করে বাংলাদেশে একটি চক্র। প্রাথমিকভাবে র্যাপিড ক্যাশ, আমার ক্যাশ, ক্যাশম্যান সহ 6টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে, কিন্তু এর বাইরেও আরও এমন প্রতিষ্ঠান রয়েছে। তারা মাত্রা অতিরিক্ত সুদের কারবার করে এবং অ্যাপসগুলি মূলত চায়না থেকে পরিচালিত এবং এই সার্ভারও চায়নাতে অবস্থিত। কিছু চাইনিজ নাগরিক বাংলাদেশের সহায়তায় এই অ্যাপসগুলির মাধ্যমে তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। জানান এসব প্রতিষ্ঠান 3 থেকে 7 দিনের জন্য লোন দিয়ে মাত্রাতিরিক্ত সুদ আদায় করে থাকে। যেমন গ্রাহক 3000 টাকার জন্য আবেদন করলে প্রসেসিং ফি বাবদ 810 টাকা কেটে রাখা হয়। 1 সপ্তাহ শেষ হলে গ্রাহককে পরিশোধ করতে হয় 3018 টাকা। আবার নির্ধারিত সময় টাকা পরিশোধ করতে না পারলে প্রতিদিন হিসেবে উচ্চ হারে সুদ দিতে হয়। এভাবেই সর্বশান্ত হন গ্রাহকরা। ভয়ঙ্কর বিষয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে নিয়ে ছোট্ট বিরতি। আরো সংবাদ নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্লিন ফিড বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। কাজ করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত সেভাবেই করার চেষ্টা করেছি, সেটাই আমার কাজ। ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতেই কাজটা করা এবং নিয়ম নীতি প্রতিষ্ঠা করা, কারণ দীর্ঘদিন ধরে নিয়ম নীতিহীনভাবে আমরা এভাবে এই মাধ্যমটা চলতে পারে না। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বছরে 260 কোটি কেজি সুতা তৈরি হচ্ছে বাংলাদেশে। তবে এরপরও বড় অঙ্কের সুতা আমদানি করতে হচ্ছে পোশাক মালিকদের। সুতা উৎপাদকরা বলছেন, পোশাক রপ্তানিকারকরা সুতা আমদানি বন্ধ করলে দেশে উৎপাদন বাড়াতে প্রস্তুত তারা। তবে তৈরি পোশাক রপ্তানিকারকরা বলছেন, দেশীয় সুতার দাম বেশি হয়, আমদানির ওপর এখনও নির্ভরশীল তারা। ফলে বিপুল পরিমাণ রপ্তানির সিংহভাগ অর্থ চলে যাচ্ছে আমদানি খরচ মেটাতেই। সেলিম খানের ক্যামেরায় সুলতান আহমেদের রিপোর্ট। সাভারের একটি সুতা তৈরির কারখানা, যেখানে পরিবেশ বান্ধব উপায়ে তৈরি হচ্ছে মানসম্মত সুতা। আমদানিকৃত তুলা থেকে যার উৎপাদন প্রক্রিয়া শুরু, এরপর 7 ধাপ অতিক্রম করে বিক্রির বাজারে যায় সুতাগুলো। এটা অটোমেটিকলি কাটিং সেকশনে যা চায় ঠিক অটোমেটিকলি ডিস্ট্রিবিউটার মাধ্যমে ওই কাটিং 2 লাইনে চলে যায়। মেশিন চালানো, বেতন আছে বেশি, এই জন্য আমাদের ভালো লাগে। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর তথ্য বলছে, সুতা তৈরির ছোট বড় কারখানা এখন 500টি। কারখানাগুলোতে ব্যবহার হচ্ছে বিশ্বমানের প্রযুক্তি। ফলে গেল 10 বছরে প্রায় 62% বেড়েছে সুতা উৎপাদন। 2011 সালের 160 কোটি কেজির উৎপাদন ছাড়িয়েছে 260 কোটি কেজি। অবশ্য তা দিয়ে স্থানীয় বাজারের 30% আর রপ্তানিমুখী সুতার 70% পূরণ হচ্ছে। ফলে তৈরি পোশাকের সুতার জন্য নির্ভর করতে হচ্ছে আশপাশের কয়েকটি দেশের উপর। আপনাকে চিন্তা করতে হবে ভ্যালুয়েশন করা, যে আমি কত টাকা এক্সপোর্ট করব, কত টাকা ইম্পোর্ট করব। তো এখন আপনি যদি এটা না করেন তাহলে হবে না। এখন স্পিনিং যেটা বললেন আপনি, এটা আমাদের মতে যদি গার্মেন্টস মালিকরা নিশ্চয়তা দেয় যে এখন থেকে আমরা বাংলাদেশ থেকে কিনবো কাপড়। অবশ্য সুতা উৎপাদকরা বলছেন, গ্যাস সংকটের সমাধান হলে বিনিয়োগ বাড়াতে প্রস্তুত তারা। একই সাথে পোশাক রপ্তানিকারকদের বিদেশের বদলে স্বদেশমুখী হওয়ারও আহ্বান তাদের। তবে দেশীয় সুতার বাড়তি দামই এক্ষেত্রে বড় বাধা বলছেন রপ্তানিকারকরা। কেউ যদি কম দামে মাল কিনে কম দামে সুতা খুঁজতে যায়, তাহলে সেই সুতা আমি কোত্থেকে দিব? আন্তর্জাতিক বাজারে সুতার দাম যখন কমে যায়, তখন তো তারা বলে বায়ার তো আমাকে প্রাইস দিচ্ছে না, বাড়ায় আমার দাম কমায় দিচ্ছে, সুতার দাম কমে ধরে। তাহলে বায়ার সুতার দাম বাড়লে কেন প্রাইস বাড়িয়ে দিবে না? অস্থির অবস্থা চলছে এই তুলা এবং সুতার বাজারে। সবাই কিন্তু চায় যে লোকাল সুতা, লোকাল কাপড়
ব্যবহার করে যতটা বেশি এক্সপোর্ট করা যায়। তারপরও আগামী কয়েক বছরের মধ্যে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি সুতা রপ্তানির চিন্তাও করছে উদ্যোক্তারা। রপ্তানিকৃত অর্থের প্রায় 70% চলে যাচ্ছে বিভিন্ন পণ্য আমদানির পেছনে। অবশ্য উদ্যোক্তারা বলছেন বাংলাদেশে সুতা তৈরির কারখানা এভাবে বাড়ানো গেলে বাংলাদেশে রেখে দেওয়া সম্ভব রপ্তানির সিংহভাগ অর্থ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইটটির কিছু সমস্যা রয়েছে, তবে সমাধানের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি আরো বলেন, জলে স্থলে অন্তরিক্ষে সকল ক্ষেত্রেই দেশের বিজয় কেতনের ভিত গড়েছেন বঙ্গবন্ধু। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের সম্প্রচার শুরুর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আয়োজন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হাতে বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র স্থাপনে স্যাটেলাইট প্রযুক্তির সূত্রপাত হয় বাংলাদেশে। তিনি আরো বলেন, সমুদ্র সীমায় অধিকার এবং বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তির ফলে ছিটমহল সমাধানের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা রেখেছেন বঙ্গবন্ধু। এবং বঙ্গবন্ধুর স্বপ্নে আসলে আমরা 1975 সালের 14 জুন বেতবুনিয়াতে উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করে বাংলাদেশকে একটি স্বপ্নের জগতে বঙ্গবন্ধু স্থাপন করে দিয়ে যান। সম্প্রচারের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা আছে, তারপরে তো এটা আমাদেরই স্যাটেলাইট, এটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমাদের ঘরে আমরা কেন পরের ঘরে যাব, বিষয়টা সেখানেই। সেজন্যই আমি জানি যে আপনারা অনেক অসুবিধা থাকা সত্ত্বেও সেটিকে আপনারা হাসি মুখে মেনে নিয়েছেন এবং স্যাটেলাইট কর্তৃপক্ষও চেষ্টা করছে সেই অসুবিধাগুলো দূর করার জন্য। এবারে নিউজ 24 প্রবাসের খবর। জার্মানিতে অবৈধ হয়ে পড়া 800-র বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বার্লিনের বাংলাদেশ দূতাবাস। 26 অক্টোবর প্রথম ধাপে ফেরত পাঠানো হবে অর্ধ শতাধিক। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া জানান, দেশের ভাবমূর্তি রক্ষায় ফেরত পাঠানোর এই সিদ্ধান্ত। জার্মানি থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্রে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। জার্মানিতে আটক অবৈধ 816 জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর সকল প্রক্রিয়া শেষ করেছে বার্লিন বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া জানান, সেসব অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে জার্মান ও ইইউ দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল, তারই প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনি যারা সরাসরি চলে আসে যে এখানে কাজের অনুসন্ধান করবে, অনেকেই ধরা পড়ে যায় এবং তাদেরকে ফিরে নেওয়ার জন্য একটা বাধ্যবাধকতা আছে। এটি সেপ্টেম্বর 2017-তে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাংলাদেশ একটা চুক্তি স্বাক্ষর করে। এটিকে বলা হয় এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হবে কিনা এই প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়ন অব্যাহত রাখতেই এই সিদ্ধান্ত। অবৈধভাবে যাতে তারা না আসে, এতে দেশের যেরকম ভাবমূর্তি নষ্ট হয়, অনুরূপভাবে আমাদের সাথে তাদের রিলেশনও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আমাদের ছেলেমেয়েরা যদি এখানে পড়াশোনা করে ভালো চাকরি করে, সেক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তিও ভালো হয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্র আদম ব্যাপারী ও মানব পাচারকারীদের বিষয়ে আরো সতর্ক ও কঠোর হলে অনিরাপদ ও অবৈধ অভিবাসনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমবে। মাসুদ রানা, নিউজ 24। যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের স্বরূপ গণমাধ্যম তুলে ধরার আহ্বান জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। বুধবার রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী আহ্বান জানান। উপস্থিত ছিলেন বাংলাদেশ হজ অফিস জেদ্দার কাউন্সিলর জহিরুল ইসলাম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি MY আলাউদ্দিন সহ আওয়ামী লীগের নেতারা। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। এবার সাহিত্যে নোবেল পুরস্কার দিতে নিয়েছেন তানজানিয়ার উপন্যাসিক আব্দুল রাজাক গুরনাহ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল 5টায় এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি। গুরনাহর দরদি ভাষার ব্যর্থহীন লেখায় ফুটে উঠেছে উপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের কষ্টের গল্প। 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতে নেন মার্কিন কবি লুইস গ্লাক। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে এবং মঙ্গলবার পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আজ শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী হিসেবে আগে শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এবার ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন বিধায়কের। বৃহস্পতিবার বিধানসভায় মমতা ব্যানার্জিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকর। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। এই সময় মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির কোনো বিধায়কই উপস্থিত ছিলেন না। শপথ গ্রহণের পর বিধানসভায় স্পিকারের কক্ষে রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন শাহরুখ নিযুক্ত আইনজীবী। সে অন্তর্বর্তী জামিনের শুনানি হবে শুক্রবার সকাল 11টায়। এর আগে আরিয়ানকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখার নির্দেশ চেয়েছিল আদালত। 4 দিন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রুদ্ধোদ্ধার কক্ষে কাটিয়েছেন আরিয়ান। চলেছে জিজ্ঞাসাবাদ। জেরার সময় সহযোগিতা করেছেন শাহরুখ পুত্র। গেল শনিবার মুম্বাই থেকে আটক করা হয় আরিয়ান সহ আরও কয়েকজনকে। দীর্ঘ 16 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন শাহরুখ পুত্র। আরিয়ানের দুই সঙ্গী মুনমুন ধামেচা ও আরবাজ শেঠ মার্চেন্টকেও গ্রেপ্তার করে এনসিবি। নিউজ 24 স্পোর্টস। শুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ। আগের 2 ম্যাচের তুলনায় এদিন মলিন ছিল ফুটবলারদের পারফরম্যান্স। এই হারে ফাইনাল খেলার সমীকরণ কঠিন হয়ে গেল অস্কার ব্রুজনের দলের জন্য। সেই সঙ্গে মালদ্বীপের বিপক্ষে 18 বছর ধরে থাকা জয়ের খরা ঘুচানোর সুযোগটাও হাতছাড়া করল বাংলার ফুটবলাররা। মালদ্বীপ থেকে মাহফুজুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ঘরের মাঠ, চেনা গ্যালারি, স্বাগতিক দলের সমর্থনে এদিন হাজার চারেক মালদ্বীপ ফুটবল ভক্ত গ্যালারিতে নিজ দলের সমর্থনে ফাটিয়েছেন গলা। ম্যাচ শেষে তার প্রতিদানটাও দিয়েছেন আলী আশফাকরা। কিক অফ। গেল 2 ম্যাচের তুলনায় নিজেদের তৃতীয় ম্যাচে অনেকটাই ছন্নছড়া ফুটবল জামালদের। ম্যাচের প্রথম মিনিটে বাংলাদেশের আক্রমণ, বিপ্লুর দুর্বল শট, মালদ্বীপ গোলরক্ষক মোহাম্মদ ফয়সালে আটকা। এরপর বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক বাংলাদেশের, কিন্তু মালদ্বীপ ডিফেন্সে বাংলার ফরওয়ার্ডদের বারেবার অসহায় আত্মসমর্পণ। 38 থেকে 43 মিনিটের মধ্যে 3টি আক্রমণ মালদ্বীপের। তারিখ তপুতে বাধা পড়ে সেই আক্রমণগুলো, সাথে বিপদ থেকে আপাতত রক্ষা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে বক্সের বাইরে ফ্রি কিক পায় মালদ্বীপ। ফ্রি কিক বাধা পড়ে বাংলার ওয়াল জিকোতে। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ম্যাচের 54 মিনিটে মালদ্বীপের আলী ফাসিরের দূরপাল্লার শট আটকে যায় জিকোতে। তবে 56 মিনিটে হয়নি রক্ষা। কর্নার থেকে বক্সে জটলায় বাইসাইকেল কিকে গোল করেন মালদ্বীপের স্ট্রাইকার হামজা মোহাম্মদ। উল্লাসে মালদ্বীপ গ্যালারি। ম্যাচের 66 মিনিটে 3 পরিবর্তন বাংলাদেশের। বিপ্লুর রহমত আর ইব্রাহিমের পরিবর্তে শফিল সুমনার জুয়েলে ভরসা রাখতে চেয়েছেন কোচ, কিন্তু তাতে আর বদলায়নি খেলার ধরন। উল্টো ম্যাচের 74 মিনিটে প্রতিপক্ষের ফরওয়ার্ড নিয়াজ হোসেনকে বক্সে সোহেল রানা ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকে আলী আশফাকের নিখুঁত ফিনিশিং। অনায়াসেই জিকোকে অন্যদিকে। এরপর আর ম্যাচে ফেরা কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। শেষের 2-0 ব্যবধানে হেরে ফাইনাল খেলার সমীকরণটা কঠিন করে ফেলল জামাল জিকোরা। ঘরের মাঠের সুবিধা শব্দটির অন্যতম বড় উদাহরণ হতে পারে এই ম্যাচ। 18 বছর ধরে মালদ্বীপের বিপক্ষে জয়হীন বাংলাদেশ বড় সুযোগ ছিল ম্যাচটা জেতার, কিন্তু দিন শেষে হারের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে এবং একই সঙ্গে ফাইনাল খেলার সমীকরণটা কঠিন করে ফেলল জিকো জামালরা।
মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। টানা তৃতীয় মেয়াদে এবং সবকিছু মিলে চতুর্থবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার পরিচালক পর্ষদের প্রথম বৈঠকে 25 পরিচালক নাজমুল হাসান পাপনকেই বেছে নেন বিসিবি প্রেসিডেন্ট হিসেবে। নির্বাচিত হয়ে পাপন দিয়েছেন বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনের আভাস, পাশাপাশি দেশব্যাপী মাঠ সংকট দূরীকরণ ও ক্রিকেট একাডেমি গঠনে দিয়েছেন প্রতিশ্রুতিও। পার্থবণিকের প্রতিবেদন। বিসিবি নির্বাচনের এই স্লোগান বৃথা যায়নি। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নাজমুল হাসান পাপন প্রমাণ করলেন বিসিবিতে তার অপরিহার্যতা। বৃহস্পতিবার ছিল নতুন পরিচালক পর্ষদের প্রথম বৈঠক, যেখানে 25 পরিচালক সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনই রাখলেন তাদের আস্থা। দায়িত্ব নিয়েই বোর্ড সভাপতি জানিয়ে দিলেন তার প্রথম অ্যাসাইনমেন্ট, পাল্টাতে হবে বিসিবির গঠনতন্ত্র। এতগুলা ক্লাব এখানে আমাদের পার্টিসিপেট করে, অথচ ক্লাবগুলোর ভোট নাই। আর এমন সব ভোটারের নাম দেখি ক্রিকেটের সাথে যাদের কোনো তারা ভোটার কাউন্সিলর দিচ্ছে, যাদের সাথে ক্রিকেটের কোনো সম্পর্কই নেই। আমি অন্তত এই 8-9 বছরে কোনো দিন তাদের কোনো রোল ক্রিকেটে আছে বলে দেখিনি। জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বলছি। আমি মনে করি এখানে একটা পরিবর্তন আসা দরকার। ক্রিকেটের উন্নয়নে প্রথমে যেটা দরকার তা হলো মাঠ। দেশব্যাপী এটার সংকট থাকলেও বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চায় বিসিবি। তাই যত দ্রুত সম্ভব শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ করতে চায় বোর্ড। কারণ আমরা যে বিশ্বকাপে যে পার্টিসিপেশনের কথা বলেছি, ওখানে কিন্তু এটা দেখানো আছে। কারণ ওখানে 6টা স্টেডিয়াম আপনার লাগবেই মিনিমাম 6টা, আর T20-তে তো আরও বেশি, অ্যান্ড ওডিআই তো সম্ভবই না, 3 দেশ মিলে করতে হচ্ছে আমাদের আর কি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, এটা ইজ আ মাস্ট যদি আমরা এখানে বিশ্বকাপের খেলা চাই। রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের প্রতিশ্রুতি বারবার মিললেও বাস্তবে তার দেখা পাওয়া যায়নি আদৌ। সিলেট ও চট্টগ্রামে পাইলট প্রকল্প শুরু হলেও বিসিবি প্রধান দিয়েছেন তৃণমূলে ক্রিকেট উন্নয়নের আরেক রূপরেখা। সারা বাংলাদেশে অন্তত 8-10টা ভালো একাডেমি তো আমরা করছি। উই শুড বি ওয়ার্ল্ড ক্লাস, যতটুকু সম্ভব খুব ভালো একাডেমি। ওখান থেকে অ্যাটলিস্ট 3টা থাকবে ডেডিকেটেড। ব্যাটিং স্পেশালিস্ট, ব্যাটিংয়ের জন্য হলে একটা ওই একাডেমিতে যাবে, ফাস্ট বোলারসদের জন্য একটা, স্পিনারদের জন্য একটা, এবং ওই জায়গায় আমাদের দেশীয় বিদেশীয় কোচিং স্টাফ একদম রেডি থাকবে ফর ডেভেলপমেন্ট পারপাস। পার্থবণিক, নিউজ 24, ঢাকা। 8 অক্টোবর পথ চলা 17 বছর পেরিয়ে 18 বছরে পদার্পণ করছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বহুল প্রতীক্ষিত জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা নো টাইম টু ডাই আমন্ত্রিত অতিথিদের জন্য প্রদর্শন করা হয়। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বসুন্ধরা সিটিতে 2004 সালে যাত্রা বাংলাদেশের অন্যতম আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে একই দিন প্রদর্শিত হয় হলিউড সিনেমা। সেই সাথে বাংলাদেশে ভালো মানসম্পন্ন সিনেমা প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে স্টার সিনেপ্লেক্সের তৃতীয় শাখায় 17তম বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে রাজনৈতিক নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। এই পরিবেশ আজকে যে ঘুরলাম, এইটি তো সিনেমা হলের পরিবেশ হওয়া উচিত। আমি বিশ্বাস করি এই সংযোজন আমাদের সিনেমাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। একটা সংসদীয় আসনে যদি 2টো করে এরকম সিনেপ্লেক্স হয়, তাহলে আমাদের চলচ্চিত্রের যে অবস্থা চলছে সেখান থেকে আমরা অনেক দূরে চলে যাব, অনেক উপরে উঠবো। জানতাম না যে এত বড় বিগ স্ক্রিন নিয়ে আমাদের রুহেল ভাই এমন একটি আয়োজন এই মিরপুরে, যেটা ঐতিহাসিক সনি হল ছিল, সেখানে এটা করেছেন। আমি তাকে সত্যি সাধুবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেশে যখন একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে, তখন মানসম্পন্ন ও রুচিশীল দর্শকদের বারবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে চেষ্টা করছে বলে জানান স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তো বন্ডের একটা স্লোগান আছে, সেটা হলো যে বন্ড ইজ ব্যাক। আমি বলতে চাই যে সিনেমা ইজ ব্যাক, বিকজ 2 বছর পরে যে সিনেমার যে ধসটা নেমেছিল, আমরা কিন্তু আবার সিনেমা মানুষের কাছে ফিরে আনতে পেরেছি। তো বাংলাদেশে যে আমার যে স্বপ্ন ছিল 100টা সিনেমা হল করার, সেটা অব্যাহত আছে, আমরা অবশ্যই করব। 17 বছর পূর্তি উপলক্ষে নো টাইম টু ডাই সিনেমা
সাধারণ দর্শকদের একদিন আগেই বৃহস্পতিবার আমন্ত্রিত অতিথিদের দেখার ব্যবস্থা করা হয়। শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই সিনেমা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছে এখনকার সংবাদ। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24tv.tv। ধন্যবাদ সবাইকে।